আসসালামু আলাইকুম। আমি শুরুতে আপনাদেরকে একটা চিঠি পড়ে শোনাতে চাই এবং এই চিঠিটা পুলিশের চিঠি। পুলিশের রাজশাহী রেঞ্জের যে ডিআইজি আছেন তিনি এই চিঠিটা দিয়েছেন রাজশাহী বিভাগের যে জেলাগুলো আছে, মানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট, এই জেলাগুলোর যারা এসপি আছেন তাদের বরাবর এই চিঠিটা লিখেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সেই চিঠির বিষয় হলো বিশেষ নির্দেশনা, মানে উনি একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন এই রাজশাহীর সকল পুলিশের প্রতি এসপিদের মাধ্যমে। সেখানে উনি কী লিখেছেন আগে আপনারা একটু শুনুন এবং চিঠিটার পাশাপাশি দেখুন, আপনারা দেখলে মিলিয়ে নেবেন। তিনি লিখেছেন যে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ১. কার্যক্রম নিষিদ্ধ স্থগিত ফ্যাসিস্ট সংগঠন সমূহের যে সকল নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে বা শোন অ্যারেস্ট করতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয় তাদের জামিন হলে গ্রেফতার বা শোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন আপাতত নেই। ২ নম্বর, প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। তারপরে লেখা, ইতোপূর্বে এই বিষয়ে গ্রুপ মেসেজে আপনাদের অবহিত করা হয়েছে, বিষয়টি অনুসরণীয় ও গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমত কথাটা হলো যে মূল কথা যেটা হলো যে যদি কোনো বেসিক্যালি কার্যক্রম নিষিদ্ধ এবং স্থগিত, মানে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ, এই দুই সংগঠনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি জামিনে মুক্তি পায়, জামিনে মুক্তি পেলে তাকে জামিন হওয়ার পর তারপর আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে, মানে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। এখন এই কথাটা উনি বলছেন কাকে? সমস্ত পুলিশদেরকে, মানে ওনার বিভাগের। এবং উনি এটাও বলেছেন এই জিনিসটা ওনার কাছে উপরের থেকে অর্ডার এসেছে। উনি কিন্তু শুরুতেই বলেছেন যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে, মানে ওনাকে আদেশ দেওয়া হয়েছে, এই আদেশটা পেয়েই উনি এই কথাগুলি করতে বলেছেন। এখন ওনাকে কে আদেশ করলো? তো ওনাকে আদেশ করতে পারে আইজিপি, অথবা ওনাকে আদেশ করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আগের গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি এই গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়? চিঠিটা উনি লিখেছেন ২৪শে ফেব্রুয়ারি। তার মানে এই গভর্নমেন্ট, মানে বিএনপি গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার ১ সপ্তাহ পরের কথা। তো বিএনপি গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে এই কথা বলেছেন যে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের যত লোক আছে যারা নাকি জেলখানা থেকে কোনো একটা মামলায় জামিন পেয়ে মুক্তি পাবে, তখন তাদেরকে মুক্তি দেওয়া যাবে না, তাকে আরেকটা মামলায় আদেশ অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাকে আটকে রাখতে হবে, তাকে মুক্ত হতে দেওয়া যাবে না। আদালত কিন্তু তাকে জামিন দিয়েছে, আদালত তাকে যদি কোনো একটা মামলায় জামিন দেয় তারপরেও তাকে কোনো না কোনো ছুতা নাতায় আটকে রাখতে হবে। এখানে কিন্তু কয়েকটা বিষয়, একটা বিষয় হলো আটকে রাখতে হবে। ২ নম্বর বিষয় হলো আটকে রাখার জন্য একটা পদ্ধতি তাদের আছে, সেই পদ্ধতিটা জেনুইন না। কারণ শোনে দেখাবে, আপনি তো, সে তো অন্য মামলার আসামি না আসলে, কিন্তু তাকে অন্য মামলার আসামি দেখাতে হবে, এবং দেখানোর খুব সুন্দর একটা পদ্ধতি আছে। এটা আগেও ছিল, এখনও আছে। যেমন ধরেন কোনো একটা মামলা হলো, মারামারি হলো, অথবা এক জায়গায় একটা বোমা ফুটলো, ওই বোমা ফোটার কারণে ওখানে হয়তো ২৫০ লোককে আসামি করা হলো। কারণ ২৫০ লোক কি মিলেমিশে একটা বোমা ফোটায়? তা তো আর করে না, একজনে ফোটায়। কিন্তু ২৫০ লোকের নাম থাকে না, কিন্তু আবার ওখানে নাম থাকে মনে করেন ১৫০-২০০ লোকের নাম থাকে, অথবা ৫০ জন লোকের নাম থাকে। নাম থেকে পরে লেখা হয় যে আরও অনেকে, আরও প্রায় ২ শতাধিক। তার মানে ওই ২ শতাধিকের মধ্যে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে। তো ওই যে শোন অ্যারেস্ট বললো, হয়তো ওরকম কোনো একটা মামলা তাকে দেখাই দেবে, তার নাম ওখানে ছিল। ওই যে আরও যে কতগুলো আছে, আরও অনেকে, আরও ২ শতাধিক, অথবা আরও অনেকে যাহাদের দেখিলে চিনিব,
এরকম কিছু শব্দ কিন্তু ওই পুলিশের খাতায় পাবেন আপনি। তো সেই আরোর তালিকায় একে ঢুকাই দিতে হবে। কাজটা কি ঠিক হলো? এটা কি আইনের শাসন বলে? বলেন, আপনারা বলেন ভাই, আপনি যেই শুনেন আপনি এই কথাটা ভাবেন একবার, যে একটা লোক জামিন পেলো অন্য একটা মামলায়, যে মামলায় হোক সেটা, জামিন হওয়া মানে কিন্তু মুক্ত নয়। জামিন হওয়া মানে উনি এখন জেলখানায় না থাকলেও চলবে, ওনাকে বাইরে থাকার অনুমতি দেওয়া হলো। উনি সময় সময় যখন মামলার শুনানি হবে যে হাজিরা দিবেন অথবা কথা বলবেন। এরকম কিন্তু বিএনপির অনেক লিডার এই আওয়ামী লীগ আমলে জামিনে ছিল। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যদি জামিন তারা পায় তবুও তাদের জেলখানা থেকে বের হতে দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা কথা, আপনি বুঝবেন কি করে কাকে দিবেন না? বলা হচ্ছে যারা নাকি শারীরিকভাবে সক্ষম, যে তারা দলকে গুছিয়ে আনতে পারে, দলের পক্ষে মাঠে কাজ করতে পারে, এরকম দেখলে আটকাবেন, এরকম না দেখলে আটকাবেন না। এটা হলো আরেকটা জিনিস। তার মানে আপনি ওই যে দুর্বল সাইজের হন, কেউ লিকলিকা হন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বেরিয়ে যেতে দেবেন। মানে পুরো জিনিসটাই আপনি দেখবেন এখানে আইনের নাই, যা কিছু আছে সব গোজামিল। এটা কি আইন করতে পারেন আপনি? এই ধরনের আইনের প্রয়োগের কখনো কোনো আইন আছে, কোনো পদ্ধতি আছে? সরকার বলবে এটা আমরা করতে চাই। আমি এই জিনিসটাই জানতে চাই যে এটা কি সরকারের আদেশ, এটা কি সালাউদ্দিন সাহেবের আদেশ, এটা কি তারেক রহমান সাহেবের আদেশ, নাকি এটা এই ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাহেবের আদেশ? শাহজাহান সাহেবের আদেশ, শাহজাহান সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন, সালাউদ্দিন সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন। একজন নাগরিক, সে ধরলাম আওয়ামী লীগ করে, ধরলাম সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এখন রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে, ওকে ফাইন, তাহলে স্থগিত আছে, স্থগিত থাকবে। এখন সে আওয়ামী লীগ করতো, সে ওইখান থেকে বের হয়ে এসে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য কোনো কাজ করতে পারে, এটা যদি মনে হয় তাহলেই তাকে মামলা দিতে হবে। এখন পুলিশ কী করবে? পুলিশ দুটো কাজ করবে। একটা কাজ হবে, যেই বেরিয়ে আসবে তাকেই বলবে তোমার কিন্তু আটকাই দেবো, কিছু টাকা দাও, তাহলে তোমাকে বলবো তুমি দুর্বল, তুমি বাইরে গেলা। আর যদি টাকা না দাও তাহলে তুমি দুর্বল হলেও সবল, তোমাকে আটকে রাখবো। এটা একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, ঠিক না? কিন্তু এখন এই যে কাজটা হলো, এই কাজের মাধ্যমে আসলে কি প্রমাণ হলো? যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রমাণিত হলো যে আগে সরকারে আমার আইনের শাসন ছিল না, এই সরকার আসার পরে এই শাহজাহান সাহেবরা সারা দেশে আইনের শাসন কায়েম করতেছেন, কেউ বেরোতে পারবেন না আপনারা। এই জায়গাটাতে আমার আপত্তি। আমার মনে আছে তারেক রহমান সাহেব বলেছিলেন দায়িত্ব নেওয়ার পর, প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণের পর, যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা ওনার বিপরীতে ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেন নাই, কোথাও ভোট দেন নাই, ভোট দিতেই যান নাই, ওনার কাছে সবাই সমান। তাহলে এই যে লোকটা, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, তারপরে জেলে ছিলেন, এখন জেল থেকে বেরোতে যাবেন, উনিও কি তারেক রহমান সাহেবের কাছে সমান গুরুত্ব পাবেন? অথবা ওনাকেও কি শাহজাহান সাহেব অন্য 8-10 জন জামিনপ্রাপ্ত আসামির মতোই সমান গুরুত্ব দিচ্ছেন, নাকি ওনার প্রতি একটু নেতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছেন? শাহজাহান সাহেব যখন যে কাজটা করছেন, এই কাজটা কি এই সরকারের কাজ? এই কাজটার মাধ্যমে কি এই সরকার সম্মানিত হবে? সরকার সারা দেশের মানুষের কাছে এক ধরনের সহনশীল সরকার হিসেবে পরিচিত হবে? নাকি শাহজাহান সাহেবের এই কাজের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই সরকার একটা প্রতিহিংসাপরায়ণ সরকার হিসেবে প্রমাণিত হবে? কোনটা হবে ভাই? আমি দেখি যে এই যে বিষয়, এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের ঘটনা দিয়ে কিন্তু শুরু হয়। ওই যে একটা কথা আছে না, যে বাঁশের চেয়ে কঞ্চি দরো, এক্ষেত্রে আমার সেরকম মনে হয়। এই সমস্ত অতি উৎসাহী লোকগুলো নিজেদের চাকরিকে আরও মানে স্মুথ করার জন্য, প্রমোশন পাওয়ার জন্য তারা এই ধরনের আচরণ করে, এবং হয়তো কেউ কিছু বলেই নাই, ওনারাই অতি উৎসাহী এই ধরনের কাজ করে ফেলেছেন। এবং তারা এতদিন ধরে এই ধরনের কাজ কোনো রকম বাধাহীনভাবে করতে করতে এখন ওরকম চিঠি ইস্যু করে দিয়েছেন। উনি কিন্তু এর আগে গ্রুপ মেসেজে বলেছে, হঠাৎ করে না, এটা তো আগে থেকে প্রিপ্ল্যান্ড এবং গোয়েন্দা সংস্থা অনেকেই জানতো, আমরা পরবর্তীতে যেটা জেনেছি। তো আপনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হলেন? আমি জানি যে তৎকালীন সেনাপ্রধান মঈনুল আহমেদের সঙ্গে আপনার এখানে উচ্চবাচ্য হয়েছে, আপনি কালার হয়ে গেছেন, মানে আপনাকে কালার একটা সিল দিয়ে দিয়েছে, ব্ল্যাক সিল, যার কারণে আপনি প্রমোশন থেকে শুরু করে সেনাবাহিনীতে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সব মিলিয়ে পিলখানা আপনারা কি দেখলেন, কি হলো? আমি অ্যাকচুয়ালি আপনার কাছে
আপনার কাছ থেকে আমি শুনতে বসেছি আজকে, আমি শুনতে চাই যে কি দেখলেন, কিভাবে হলো, আপনার মতো করে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ডের জিনিসটা এখন পর্যন্ত আমাকে আসলে হন্ট করে বেড়ায়, এবং আমি হয়তো আবেগপ্রবণ হয়ে যেতে পারি, আমি আগে থেকে সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সেই সময় 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলাম, যেটা ঢাকায় 46 ব্রিগেডের অন্তর্ভুক্ত, আর্টিলারি রেজিমেন্ট এবং অন্যান্য কিছু এলিমেন্ট আছে। তো 25শে ফেব্রুয়ারি 2009 তারিখে আমি সকাল 9টার দিকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। বেসিক্যালি আমার রেজিমেন্ট, তাদের ফায়ারিং প্র্যাকটিস আছে রাজেন্দ্রপুরে, সেজন্য 3 টন ট্রাকের মধ্যে সব সৈনিক লোড, অস্ত্র, গোলা বারুদ সবকিছু সহ আমরা ফায়ারিং প্র্যাকটিসে যাব। তখনই 9:40 দিকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, ব্রিগেড কমান্ডার 46 ব্রিগেড, তার ফোন আসলো আমার মোবাইলে, বললো সুমন আমি তো মাইনুরকে পাচ্ছি না, মানে মাইনুর হচ্ছে আমার অধিনায়ক তখন, এখন মেজর জেনারেল মাইনুর, যে তুমি শুনো বিডিআর কিছু একটা হচ্ছে। ওখানে দরবার হলে ডিজি অ্যাড্রেস দিচ্ছিলেন সেই সময়, আমি ডিটেলস কিছু জানি না, বাট আমি বাকি রেজিমেন্ট গুলোকে বলতেছি এখনই সেখানে যাও, গিয়ে অ্যাড্রেস করো। আমি বললাম যে স্যার আমাকে একটু স্পেসিফিক বলতে হবে, আমি কি সেখানে নেগোসিয়েশনের জন্য যাচ্ছি নাকি, আর যদি বলেন নেগোসিয়েশন, আপনি আমাকে বলেন সেখানে কি গোলাগুলি হচ্ছে, উনি বললেন হ্যাঁ শুনলাম গোলাগুলি হচ্ছে। আমি বললাম যে স্যার তাহলে তো নেগোসিয়েশনের আমার মনে হয় জায়গা পার হয়ে গেছে, বাট ঠিক আছে স্যার আপনি আমাকে কাইন্ডলি আপডেট দিবেন, সিও কে বলেন আমি রওনা হচ্ছে। এবং আমার যেহেতু শুনতে ছিল 3 টন ট্রাক ভর্তি একটা কোম্পানি সৈনিক গোলা বারুদ সহই রেডি ছিল, আমরা তাদেরকে নিয়ে মুভ করলাম। ওই ফর্মালিটি বা কোনো কিছু আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করলাম। বলা হলো যে আমার অবস্থানটা হবে যেটাকে আমরা বলি সীমান্ত গেট, জিকাতলা থেকে বিডিআর এর ভিতরে পিলখানাতে ঢুকবার, সেখানে গিয়ে আমি অবস্থান নেব। বাট সেটার ইভেন 300 গজের কাছেও যাওয়া সম্ভব হয় নাই, অবিরত গুলি আসছে সেখান থেকে। তো আমি সিগন্যাল দিয়ে আমার সাথে, আমি একটা জিপে ছিলাম, তার পিছনে 3টা ট্রাক, ওখানে রাস্তার একপাশে থামানোর পর আমি দ্রুত সৈনিকদের বললাম যে তোমরা যে কাজটা করো, 10 জনের সেকশনে ভাগ হয়ে এই যে বিভিন্ন বিল্ডিং আছে সেটার উপরে উঠে যাও, সেকশন 2 আইসি তারা নিচে থাকবে আমার সাথে কমিউনিকেট করবার জন্য, যে আমার যদি কোনো কিছু দরকার হয়। তো সেইভাবে 5 মিনিটের মধ্যে সবাই বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ঢুকে ছাদের দিকে চেষ্টা করলো যাওয়ার জন্য। আমি আমার সাথে ছোট্ট একটা যায় সেটার দিকে, সেটার ছাদ থেকে আমি বুঝবার চেষ্টা করলাম যে কি হচ্ছে। তো ভিতরে আগুন, প্রচন্ড গন্ডগোল হচ্ছে। এটা আমি সেখানে পৌঁছাই 10:34। 9:50 অর্ডার পাওয়ার পরে আমরা 10:02-তে রওনা হই এবং 10:34-এ সেখানে পৌঁছাই। এবং তখন সেখানে বেসিক্যালি আমাদের দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে র্যাবের 2টা ছোট ডিটাচমেন্ট আছে রাস্তায়, আর আসতে শুরু করেছে বাকি যেই 2টা ইউনিট, 17 বেঙ্গল এবং 2nd ইস্ট বেঙ্গল এবং আর্টিলারি, তাদেরকে আমি দূর থেকে দেখতে পাচ্ছি বিডিআর এর ওই পাশ থেকে তারা আস্তে আস্তে কর্ডন করার চেষ্টা করছে। তো সেই পরিস্থিতিতে আমি সিচুয়েশন যতটুকু অ্যাসেস করতে পারলাম, আমি সেটার সাথে সাথে সেল ফোনে, তখন আসলে আমাদের ওয়াকি টকি বা বলেন যে ওয়্যারলেস সেট, সেটা ব্যবহার করার সুযোগ নাই। আমি বললাম যে জেনারেল হাকিমকে এবং কর্নেল মাইনুর, তখনকার কর্নেল, বললাম যে স্যার এই অবস্থা, তো আপনারা কিন্তু সামনে আসবার চেষ্টা করবেন না, আপনারা একটা নিরাপদ দূরত্ব থেকে, আমি এই অবস্থানে আছি, সিকিউরড আছে, প্লিজ আমার সাথে জয়েন করেন। তো ওনারা 10 মিনিটের মধ্যে পৌঁছালেন সেখানে। তখন কিন্তু অবিরত গুলি চলছে এবং তখন সম্ভবত প্রথম একটা হেলিকপ্টার আমরা দূর থেকে আওয়াজ পাচ্ছি যে আসবার চেষ্টা করছে। সেই অবস্থায় সিচুয়েশন অ্যাসেস করে আমরা বুঝলাম যে ভিতরে এখন নেগোসিয়েশন, বাট ভিতরে ঢোকা দরকার এবং কোনো কমিউনিকেশন যেহেতু নাই, কারোর সাথে কথা হচ্ছে না, বিচ্ছিন্নভাবে কথা হচ্ছে, বিভিন্ন অফিসাররা ভিতর থেকে কল করছে বিভিন্ন জায়গায়, বাট আমরা সেটা রিসিভ করছি না, যারা আমরা জায়গাতে অন দ্য স্পট কমান্ডার হিসেবে আছি। তো আমি তখন ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে বললাম যে স্যার, আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 75 থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু হয়েছে সেটা কিন্তু অন দ্য স্পট কমান্ডারকে দায়িত্ব নিতে হয়েছে। আপনি সেনাপ্রধানের সাথে অবশ্যই কথা বলবেন, বাট আপনি যদি মনে করেন যে ওনার থেকে আপনি বেটার পজিশনে আছেন যে একটা ডিসিশন নেওয়ার জন্য, এটা ওনাকে সেনাপ্রধানকে বলেন যে স্যার আমি একটা বেটার পজিশনে আছি। আমি জানি আমি 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটাকে বেবি টাইগার বলা হয়, সেখানে প্রচুর অফিসাররা প্রচুর সাহসী, তাদেরকে বলতে হয় না যে এইটা করো।
তো তারা বললো যে স্যার আপনি তো কমিউনি কমান্ডারদের মধ্যে সিনিয়র, আপনাকে কি আমরা ভরসা করতে পারি? উপরে যারা আছে তারা হয়তো রিস্ক নিতে চাবে না। আমি বললাম যে আমাকে ভরসা করার দরকার নাই, আল্লাহ ভরসা, কি করবা? তো আমরা ছোট্ট একটা প্ল্যান করলাম। তখন অ্যারাউন্ড 11 আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি আর্মি যদি একবার ঢুকে যায়, এটা হচ্ছে ইতিহাস বলে, এটা সত্য যে যে কোনো মিউটিনি বা কোনো কিছুতে অর্গানাইজড থাকে অ্যাকচুয়ালি 5 থেকে 10% লোকজন, বাকি সবাই ভয়ে অথবা কনফিউজ হয়ে তাদেরকে ফলো করে। আমাদের বিশ্বাস ছিল আমরা কোনোভাবে যদি ওদের 2টা পোস্ট, ফায়ারিং পোস্ট, যেটা থেকে ওরা লাইট মেশিন গান দিয়ে ফায়ার করছে, এই পাশ থেকে ক্যাপচার করে সেই 2টা ধ্বংস করার পরে বাকি ইউনিটগুলোকে যদি আমরা বলি যে আমরা ভিতরে ঢুকেছি, তোমরাও ভিতরে ঢুকো, তারা অবশ্যই সেটা করবে। এবং জিনিসটাকে আমরা অবশ্যই আমাদের ধারণা তখন অফিসাররা জিম্মি, ভিতরে কি হচ্ছে পুরোপুরি একটা ধারণা নাই যে আমরা উদ্ধার করতে পারবো। অফিসারদের পরিবার সেখানে আছে, অন্যান্য বেসামরিক এবং বিডিআরের সৈনিকরা সেখানে আছে, আমাদের বিশ্বাস ছিল তারা সবাই দোষী না। সুতরাং আমরা প্ল্যান করলাম, ঠিক আছে আমরা 11:30 HR হলো, মানে যেই সময়টাতে আমরা ক্রস করে ভিতরে ঢুকবো, বাট খুবই দরকার যেখানে তাদের দিক থেকে ফায়ার আসছে সাপ্রেসিং ফায়ার বা কাভারিং ফায়ার দিতে হবে, যেহেতু এয়ার আর্টিলারি কিছুই নাই, ঢাকার মতন জায়গায় আপনি আর্টিলারি ফায়ার করতে পারবেন না। আমাদের একটা সাপোর্ট এলিমেন্ট থাকবে, যারা রাস্তার ওই পাশে লোক অনেকে ছিল, তাদের উপরে ফায়ারটা থাকবে, এবং সেই সুযোগে আমরা এই বেড়া টপকাই ভিতরে ঢুকে অ্যাসল্ট ফরমেশনে আমরা যতদূর পারা যায় আগাই যাব। বাট খুব দুঃখের কথা, যখন আমরা ঠিক 1 মিনিট আগে উঠে সেখানে আমরা এক প্লাটুন মাত্র 30 জন আমরা সেখানে লাইন করে থাকলাম যে আমরা এখনই জাম্প করে পার হবো। বাট তখন কিন্তু আমাদের কাভারিং ফায়ার শুরু হয়ে যাওয়ার কথা, যে কাভারিং ফায়ারের ছায়ায় আমরা ক্রস করব, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? আরো 5 মিনিট পার হয়ে গেল। আমি বললাম তোমরা থাকো, যে বাকি 3 জন অফিসার আমার সাথে জয়েন করেছিল, আমি বললাম যেখানে জুনিয়র কমিশন অফিসে ছিল তার কাছে ফোন করে যে আপনার ফায়ার কেন নাই? বলে স্যার আপনি একটু আসেন। তো আমি বিল্ডিং এর নিচ থেকে আড়াল নিয়ে সেখানে গেলাম, গিয়ে দেখলাম তাদের হাতে বিভিন্ন সৈনিকদের হাতে প্রত্যেকের হাতে লিফলেট, যে কিছুক্ষণ আগে কিছু লোক এসে তাদের কাছে সেই লিফলেট দিয়ে গেছে, যেগুলোর মূল বক্তব্য হচ্ছে বিডিআর সৈনিক ভাই ভাই অফিসারদের রক্ত চাই। মানে অফিসার্স ক্যানট বি ট্রাস্টেড, সেটা আর্মির হোক বিডিআর এর হোক, বাট তাদেরকে একসাথে থাকতে হবে, অফিসারদের কোনো কথা শোনা যাবে না, বরঞ্চ অফিসারদের রক্ত চাই। পরে আমরা জেনেছি যে এটা তাপসের মানে তত্ত্বাবধানে সেই জিনিসটা হয়েছে ইনস্ট্যান্টলি। তো এর মাঝে আবার জেনারেল হাকিমের কাছে খবর পৌঁছায় যায় যে আমরা কিছু অফিসার কিছু সৈনিককে নিয়ে দেয়াল টপকায় পাঠানোর চেষ্টা করতেছি। তো উনি সাথে সাথে সেখানে অন দ্য স্পট আসলেন, উনিও কাভার নিয়ে আছেন, বললেন যে সুমন আমি তোমাকে বলছি শেষবারের মতো, লিভ দ্যাট, আসো, ব্যবস্থা হচ্ছে, আমার সাথে কথা হয়েছে সেনাপ্রধানের, উনি এগ্রি করছেন যে একটা অপারেশন হবে, খুব শিগগিরই হবে, প্লিজ আমাদের উপর ছেড়ে দাও, আমরা বাকি এপিসি সহ সবকিছু নিয়ে আসছি। আমি বললাম যে ঠিক আছে স্যার, যদি সেটা হয় আমরা উইথড্র করে আমাদের জায়গায় আসছি। আসবার পরে তখন জেনারেল সিনহা সম্ভবত সিজিএস ছিলেন, উনি আমাকে শুনাইলেন যে আমার সামনে কল করলেন যে জেনারেল সিনহার সাথে, সিনহা বলে হ্যাঁ এখনই এমও তৈরি হচ্ছে, এখনই আসো, আর্মি হেডকোয়ার্টারে অপারেশন অর্ডার হবে। তখন আমার মাথায় খটকা লাগলো, আমি বললাম যে স্যার একটা আপনি আর্মি হেডকোয়ার্টারে গিয়ে একটা এমও তৈরি করবেন, অফিসিয়াল একটা অর্ডার হবে, ইটস এ ম্যাটার অফ মিনিমাম 4 to 5 আওয়ার্স। উনি বললেন এটা প্রসেস। বাই দেন মেজর আল মামুন, উনি 24 BML অন করছে, মানে তাকে আমি চিনতে পারি না, এই লুঙ্গি পরা একটা লোককে সৈনিকরা নিয়ে আসলো যে স্যার এ বলতেছে উনি একজন অফিসার, কথা বলেন। আমি মামুন রে পেয়ে জড়ায় ধরলাম, দেখলাম ওর মানে চোখ মুখের কোনো ভাষা নাই। আমি বললাম কি হয়েছে, কি অবস্থা, তুই এখানে কি? বল আমি পালায় আসতে পারছি। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, বাকি সবাই কি পারছে? বললো না রে, বাকি বেশিরভাগ মেরে ফেলছে। সেই কথাটা আছে, একটু আড়াল নিয়ে আছে, তার মধ্যে থেকে নিয়ে গেলাম। আমি জেনারেল হাকিমকে বললাম যে স্যার দেখেন, নাও ইউ লিসেন, ভিতরে অফিসাররা জীবিত আছে কি না আছে সেটা আমার নিয়ে প্রচন্ড সংশয় আছে, আমার মনে হয় এখনো সময় পার হয়ে যায় নাই, উই মাস্ট গেট ইন। মামুনের বক্তব্য উনি শুনলেন, উনি তাকে এএসইউ ডিটাচমেন্টের কাছে পাঠিয়ে দিলেন, যারা কাছাকাছি ছিল, যে বক্তব্য এবং অন্যান্য কিছুর জন্য। তারপরে কিন্তু বেসিক্যালি অফিসার লেভেলে যারা ছিল আমরা প্রচন্ড রকমের একই সাথে বিক্ষুব্ধ, আরেক সাথে কিন্তু আমরা শঙ্কিত,
বিকজ ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে কনফ্লিক্টিং বিভিন্ন মেসেজ এবং টেক্সট আসছে, যে ভিতরে সব অফিসারকে মেরে ফেলা হয়েছে, ওনারা শহীদ হয়েছেন, আবার কিছু কিছু হচ্ছে না তেমন কিছু হয় না, ওরা ফাঁকা গুলি করতেছে, এই ধরনের। তো তখন পলিটিক্যালি বলা হলো যে ঠিক আছে, আমরা এখন অপারেশন করতে পারবো না, বিকজ ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী উনি যাচ্ছেন অ্যাড্রেস করবার জন্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসবার আগে হেলিকপ্টারে করে বিদ্রোহীদের জন্য একটা মিথ্যা ভাষণটা না শুনে আমরা যদি সেই ৭১-এর মতন ৭৫-এর মতন অন দ্য স্পট কমান্ডার হিসেবে একটা ডিসিশন নিতে পারতাম, জাতি আমাদেরকে ক্ষমা করতো না, আমরাও নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারতাম হয়তো, যে না ঠিক আছে আমরা বিবেকের কাছে দায়ী না, আমরা কিছু চেষ্টা করেছি, পারি নাই। আমরা বিশ্বাস করেছি যে আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, ভিতরে যারা আছে যদি বিদ্রোহী আছে তারা যতই খারাপ কাজ করুক, আর্মির দায়িত্ব কখনো না যে বিশৃঙ্খলার বিপরীতে বিশৃঙ্খল অবস্থা তৈরি করা। আমরা সেটা করি নাই, আমরা বিশ্বাস রাখলাম। দেন আমরা অপেক্ষা করলাম সারা বিকাল পর্যন্ত, কিছু হচ্ছে না, মাঝে মাঝে ফাঁকা গুলি হচ্ছে, এবং বিকালে আমাদেরকে বলা হলো যে এখান থেকে 2 মাইল বা 2 কিলোমিটার পিছনে সমস্ত আর্মির সবাইকে সরে যেতে হবে, নাহলে তারা নেগোসিয়েশন করবে না। তবে কোনো অফিসার মারা যান নাই, বাট বাই দেন কিন্তু আমরা জানি নিউজ মিডিয়ার মাধ্যমে 2 জন শহীদের লাশ পাওয়া গিয়েছিল বিডিআর ইউনিফর্ম সহ, এবং যেই 2 জন অফিসার জীবিত অবস্থায় বের হয়ে আসতে পারছিলেন গুলিবিদ্ধ অবস্থায়, ওনারা কিন্তু বাই নাও টিভিতে ওনারা কথা বলছেন, যেই টিভিতে কথা বলার কারণে পরবর্তীতে ওনাদেরকে অনেক অনেক সমস্যা পড়তে হয়েছিল। তো মিডিয়াতে ওনারা চলে এসছেন। তো একটা কনফিউজিং ব্যাপার যে একদিক থেকে বলা হচ্ছে না ভিতরে সবাই অক্ষত আছে থাকবে, বা যারা আহত, যারা এখনো জীবিত আছেন তাদের নিশ্চয়তা, তাদের সেফটির কারণে আমাদেরকে হয়ে যাচ্ছে। তো আমরা সেটা খুব কষ্ট হলো, আমরা সেখানে পিছনে সরে আসলাম। সারা রাত আমরা রাস্তার মধ্যে, আবাহনী মাঠ, এই সমস্ত জায়গায় থাকলাম, এবং নাটক চলতে থাকলো একটার পর একটা, যে একটু পরেই অপারেশন অর্ডার হবে, আমরা ভিতরে যাব, কেউ জায়গা থেকে একটু নড়বা না, সবাই থাকবো, আমাদের খাওয়া নাওয়া ঘুম কিছু নাই, সেটা ইম্পর্টেন্ট না, বিকজ আমরা জানি যে কোনো সময় আমাদেরকে মুভ ইন করে অপারেশনটা করতে হবে জিম্মিদেরকে মুক্ত করবার জন্য। বাট সেটা হয় নাই। মাঝে 26 তারিখ বিকালে দুপুরের পরে একটা এইচআর আসলো, আর্মি থেকে কোঅর্ডিনেটেড সব আছে, সব ধরনের কাভারিং ফায়ার থাকবে, এপিসি আছে, ট্যাঙ্কও চলে আসছে। সম্ভবত বিকাল 3টায় ছিল এইচআর। একটু পরে দেখা গেল হাজার হাজার জনতার নাম করে কিছু লোক ব্যানার নিয়ে আসছে যে এই বাংলার মাটিতে আমরা আর মৃত্যু চাই না, আর রক্তপাত দেখতে চাই না। মানে আমরা যেখানে অ্যাসল্ট করবো যেই লাইনে, সেই সব লাইনের সামনে সমস্ত বেসামরিক নাগরিক। এখন আমরা কিন্তু মোটামুটি তার আগে যৌথ বাহিনীতে থাকবার এবং টাস্ক ফোর্সে কাজ করার অভ্যাসগত, আমরা কিন্তু কিছু লোক বা সৈনিকরা আইডেন্টিফাই করতে পারছে এদের মধ্যে যারা আছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ, যুবলীগের লোক, যারা জনতার নাম করে, বা যুব মহিলার লীগের লোক, যারা জনতার নাম করে এই ধরনের ব্যানার বা অন্যান্য কিছু নিয়ে আমাদেরকে আর তারা অ্যাসল্ট করতে দেবে না। তারা একটা নাটক তৈরি করছে যে হিউম্যানিটেরিয়ান অ্যাপিল, যে না যা হয়েছে হয়েছে, আমরা আর কোনো আর্মিকে কোনো অ্যাটাক করতে দিব না, রেস্কিউ অপারেশন করতে দিব না, ভিতরে সেখানে অনেক ক্যাজুয়ালিটি হতে পারে, আরো রক্তপাত হতে পারে। তো আমরা 20 মিনিট সেই নাটক দেখলাম। এখন যেটাই হোক না কেন, আমাদের মধ্যে আছে জিনিসটা, কারোর মধ্যে কিন্তু আমি বলি সবার কষ্ট আছে, কিন্তু প্রতিহিংসার জিনিসটা মাথার মধ্যে নাই। সবাই চায় যে এইখান থেকে যারা ভিতরে আছে তাদেরকে উদ্ধার করা এবং এই বিদ্রোহটার অবসান করানো। তার সেই কারণে আমরা এখন সিভিলিয়ান বেসামরিক লোকজনের 20 মিনিট সেখানে অপেক্ষা করে যখন দেখলাম যে না আমরা আর ভিতরে রেস্কিউ অপারেশনটা করতে পারছি না, দেন উই ফেল ব্যাক এগেইন সেই প্রত্যেকের জায়গায়, সেই আবাহনী মাঠ এবং অন্যান্য জায়গায়। আর পরের দিন 27 তারিখ ভোরবেলায় আমাদেরকে বলা হলো যে ঠিক আছে এখন আমরা ভিতরে যেতে পারবো। ইতিমধ্যে কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে আমরা ভিতরে গিয়ে হয়তো কোনো অফিসার বা তাদের পরিবারকে জীবিত অবস্থায় পাবো না, বিকজ আমরা কিন্তু দেখেন এমন একটা জায়গায় আছি, আমরা হয়তো নিজেদের মধ্যে কথা বলতে পারছি, বাট অ্যাকচুয়ালি ভিতরে কি হয়েছে বা ভিতরে কি হচ্ছে আমাদেরকে কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না। whereas পলিটিক্যাল লিডারশিপ, পুলিশ
তারা কিন্তু ভিতরে যাচ্ছে আসছে, তারা আবার আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করছে না অথবা চেপে যাচ্ছে। তখন পর্যন্ত আমাদের এই কষ্টটুকু ছিল। আর পরে আমরা জেনেছি যে সেখানে অনেক ভয়ঙ্কর জিনিস করেছে পলিটিক্যাল লিডারশিপ, আওয়ামী লীগের পলিটিক্যাল লিডারশিপ, সেটা আমরা পরে জেনেছি। বাট তো ঠিক আছে, সব রেজিমেন্ট একটা সিরিয়ালে, আমাদের রেজিমেন্ট প্রথমে। তো সেখানে ঢুকবার পরে ডিজির বাসভবন এলাকা, সেখান থেকে সৈনিকদের পারিবারিক বাসস্থান এবং একটা কলেজ, এই পর্যন্ত যে বাউন্ডারি সেটা বলা হলো আমার কোম্পানির দায়িত্বে, যে সেটাকে আমরা প্রথম কথা সার্চ অপারেশন, দেন হচ্ছে সেটাকে সিল করে দেওয়া এভিডেন্সের জন্য। বাট আমাদের কাছে তখন আমরা হয়তো জীবিত কাউকে পাবো বা মৃত যারা আছেন তাদের দেহাবশেষ পাবো। তো ঢুকবার পরে কি হলো, সেখানে দেখি জেনারেল তারেক সিদ্দিকী, তাকে আমি সেই প্রথম দেখি, কিন্তু আমি পাশের একজনকে জিজ্ঞেস করলাম একে, এক অফিসার, সে বলল স্যার চিনেন না, সে তো হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী, পিএম এর ডিফেন্স অ্যাডভাইজার। আমি বললাম ওকে। তো সে বিভিন্ন নানক, তাকে দেখাচ্ছে কোথায় কোথায় কত গ্রেনেড পড়ে আছে সেই জিনিসগুলা। তো আমি নানকের সামনে গিয়ে বললাম যে সরি স্যার, আমি আপনাকে চিনি, বাট এটা তো আমরা এখন সিকিউর করেছি, আপনি তো এখানে হাঁটতে পারেন না। উনি বললেন ভাই আমি তো এখানে 2 দিন ধরে আসছি, কিছু হয় না। দেন দ্যাট স্ট্রাক মি, উনি 2 দিন ধরে সেখানে আসছেন, উনি ছিলেন এখানে, whereas আমাদের সেনাবাহিনীর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই ইন দ্য প্রিটেক্স যে সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। আর নানক, আজম, মির্জা আজম, তারা সেখানে 2 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তো আমি বাই দেন জেনারেল হাকিম তিনি সেখানে আসছেন, এবং আমরা চেষ্টা করলাম তারপরের 2টা ঘন্টা এর পুরো এরিয়া, প্রত্যেক ব্যাটালিয়নকে দায়িত্ব ভাগ করে দেওয়া হলো প্রতিটা ইঞ্চি খুঁজে দেখবার জন্য যে আমরা কাউকে জীবিত অবস্থায় রেস্কিউ করতে পারি কিনা। এটা 1 নাম্বার। 2 নাম্বার টাস্ক যেটা হচ্ছে, যদি কোনো পলাতক বিদ্রোহী সেখানে থাকে তাদেরকে ক্যাপচার করা, অ্যারেস্ট করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইদার সোপর্দ করা, বা তাদের যদি আসতে দেরি হয় 12 ঘন্টা পর্যন্ত ডিটেনশনে রাখা। 3 নাম্বার যেটা হচ্ছে যে এই যে সমস্ত এলাকা, সেখানকার সমস্ত আলামতগুলোকে সিকিউর করা। তো এই 3টা টাস্কের মধ্যে আমরা সেগুলো করছি, বাট কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না। দেন সেনাবাহিনী প্রধান উনি বাসা, আহা এই অবস্থা হলো, এই অবস্থা হলো। আমি তো সেখানে রক্ত এইভাবে জমা আছে, আমি কিন্তু উপর পর্যন্ত কাউকে যাইতে দেই নাই, বিকজ জানি সেগুলো এভিডেন্স, তখন পর্যন্ত যাইতে দেই নাই। তো উনি জেনারেল হাকিমকে বলছেন, হাকিম শুনলাম আরো 2টা বডি পাওয়া গেছে। দেন আমার কাছে প্রচন্ড লাগলো, আমি সেনা প্রধানকে বললাম যে স্যার 2টা, উনি বলে হ্যাঁ 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 2 জন শহীদের নাকি পাওয়া গেছে। দেন উনি এইভাবে কথা বলে যাচ্ছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বিভিন্ন জিনিস আলাপ করছেন, সেখানে পলিটিক্যাল লোকজন আসছে যাচ্ছে। সেটা একটু হয়ে যাওয়ার পরে আমি সেনাপ্রধানকে বললাম স্যার আপনি কি উপরের দিকে যেতে চান, তাহলে আমরা এভিডেন্স নষ্ট না করে সেখানে যাই। উনি বললেন চলো। তো জেনারেল হাকিম, বাকি সবাই নিচে থাকলো, সেনাপ্রধান, আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমি কোনো কিছু দেখা নাই, বললাম যে স্যার আপনি ফিল করতে পারেন নাই, আপনি আজকে সেনাপ্রধান, আপনি ফিল করতে পারেন না অ্যাকচুয়ালি আমাদের অফিসারদের মধ্যে কতটুকু কষ্ট। আমরা শুধুমাত্র ভদ্র বলে, এবং যেটা ভুল, আমাদের মনে হয় ভদ্র থাকা উচিত না, ভদ্র বলে এতক্ষণ পর্যন্ত আমরা 48টা ঘন্টা সবকিছু সহ্য করে আছি। আপনার কি একবারও মনে হয় না স্যার যে জিনিসটা অন্যায় হয়েছে, আপনাকে নিয়ে প্লে করছে পলিটিক্যাল লোকজন, আপনি যাদেরকে পাওয়ারে আনছেন তাদেরকে? আমার স্বাভাবিক অবস্থা এই কথাগুলো বলবার মতন হয়তো সাহসও থাকবার কথা না, বাট তখন আমাদের সবার মধ্যে মাথায় আগুন জ্বলছে। বললাম যে স্যার আপনার কি এখনো সাহস নাই যে আপনি অফিসারদের সামনে হবেন, তাদের সাথে কথা বলবেন? উনি প্রচন্ড রকম বিব্রত বোধ করছেন, কারণ সম্ভবত ওনার জীবনে কেউ ওনাকে সেটা বলে নাই। তো তখন হাকিম স্যার জিনিসটা যে স্যার ঠিক আছে, ও একটু বলে না ঠিক আছে, তো কি করতে বলো তুমি সুমন? বললাম যে স্যার একটা বিভেদ তৈরি হবে না, তো যদি আপনি আর্মির রেশন খেয়ে থাকেন, এই আর্মিকে বাঁচানোর জন্য, তার কালচারটাকে বাঁচানোর জন্য ইউ মাস্ট টক টু দ্য অফিসার্স, পারলে সৈনিকদেরও নিবেন, কথা বলেন। তো তারপরে 2-3 মিনিট ভিতরে উনি দেখলেন, চলে আসলেন, বাট উনি তখন লাল হয়ে গেছেন, ঘামছেন প্রচন্ড। আমি তখন সব অফিসারের মনে একটা যে চলে যাক,
আমাদের র্যাঙ্ক বা অন্যান্য কিছু ইম্পর্টেন্ট না, চাকরি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কেন এই হত্যাকাণ্ডের বিচার করতে পারলাম না। বিকজ বাইরে আমরা ক্লিয়ার যে সমস্ত অফিসারকে হত্যা করা হয়েছে, আমরা ডেড বডি পাচ্ছি না, কোনো না কোনো ভাবে সেটা লুকানো আছে। তো এইভাবে তখন কিছু হয় নাই। আমরা রাতের মধ্যে সবকিছু সিকিউর করে বিভিন্ন পয়েন্টে গার্ড বসে আমরা থাকলাম, এবং পরের দিন সকাল বেলায় আমরা বিভিন্ন হাসপাতাল, ওইখানে সদর হাসপাতাল আছে, সেই সব জায়গায় কিছু বিডিআর সৈনিককে পাইলাম যারা সেখানে আহত হিসেবে আছে। এবং আমরা সেখানে ওটাকে আমরা বলি ফক্সহোল, আপনি যে কোনো রুমের উপরে ছোট্ট একটু জায়গা থাকে, সেই সমস্ত জায়গা থেকে আমরা 17টা মেশিন গান এবং প্রায় 25,000-এর মতো গুলি পাইলাম। হয়তো সেটা কেউ ভয় রেখে দিছে, অথবা লুকায় রাখছে, অথবা হাসপাতালে যারা আছে তাদের মধ্যে কেউ। সুতরাং আমরা সাথে সাথে হসপিটালে যারা ছিল সেই প্রত্যেককে আমরা আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করলাম। 2-3টা জিনিস, একটা হচ্ছে কিভাবে এবং কেমন করে ঘটনা হয়েছে, তোমরা কি জানো যে ওনারা কোথাও বন্দি আছেন কিনা, অথবা ওনাদেরকে যদি হত্যা করা হয়ে থাকে এই শহীদদের লাশ কোথায় থাকতে পারে। তো কেউ কিছু বলতে পারছে না। তো সেই অবস্থায় এই 150-এর মতন লোককে জিজ্ঞাসাবাদের, প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা ভাবে করছে বিভিন্ন অফিসার নিয়ে, তো আমরা 4 জনের বক্তব্য, তাদের মধ্যে থেকে তাদের ডিএডি বলে একজন এবং বাকি বিভিন্ন স্তরের সৈনিক, তাদের বক্তব্যে আমরা একটা কোলাবোরেট করার মতন জিনিস পেলাম। হ্যাঁ, একজনের সাথে আরেকজনের বক্তব্য, সেখান থেকে যে ইনফরমেশন গুলো পেলাম সেগুলো ডক্টর কনক সারওয়ার, আমি বলি আপনার কাছে সেগুলো ভয়ঙ্কর লাগবে। সেগুলো হচ্ছে কারা কারা এর মধ্যে জড়িত, প্ল্যানিং থেকে শুরু করে হত্যাকাণ্ডের সময়, এবং আমরা যখন বাইরে বসে অপেক্ষা করছি সরকারের উপর ভরসা করে আওয়ামী লীগ সরকার সেটা সমাধান করে দিবে, তখন পর্যন্ত রাজনৈতিক লোকজন, ছাত্রলীগের লোকজন, তারা কিভাবে ভিতরে ঢুকে যেই সমস্ত অফিসার তখনও জীবিত ছিলেন, রাত পর্যন্ত কোথাও না কোথাও লুকায় থেকে জীবিত ছিলেন, তাদেরকে কিভাবে তারা খুঁজে খুঁজে মারছে, সেগুলার একটা ধারণা আমরা পাই, যেটাকে আমি আবারও বলি করবেট করা, বা যেটাকে আমরা বলি যে একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যকে মিল আমরা খুঁজে পাইছি। অর্থাৎ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। হ্যাঁ, এখানে সদস্য সেখানে ছিল সেই বিডিআর ডে প্যারেড সেই উপলক্ষে। তার মধ্যে থেকে সব মিলাই হয়তো বড় জোর 400 প্রত্যক্ষভাবে সেই মিউটিনি, বিদ্রোহ, গোলাগুলি, হত্যাকাণ্ড তাতে জয়েন করছে। বাকিরা কিন্তু বাধ্য হয়ে অথবা ভয় পেয়ে জয়েন করছে, এবং তাদের মধ্যে থেকেও বেশিরভাগ কিন্তু আপনার সন্ধ্যার মধ্যে সুযোগ পেয়ে তারা অস্ত্র তাদের বিছানার বা অন্যান্য কাছে রেখে তারা দেয়াল টপকায় পালায় গেছে, যারা ভয় জয়েন করছিল প্রথম রাতে। আর আসল যারা হত্যাকাণ্ডের হত্যা, তারা কিন্তু পরের দিন পালাচ্ছে। তো তার মানে এরা, যদি আমি ধরি 400, তার সাথে যোগ করেন আপনি ভারতের ব্ল্যাক ক্যাটের একটা স্কোয়াড, কিলিং স্কোয়াড যারা জয়েন করেছে, এই জিনিসগুলা আমার বক্তব্য না। যাদেরকে জেলে এখন আটকায় রাখা হয়েছে বিডিআর সদস্য, তাদেরকে সঠিকভাবে তাদের সাথে যদি কেউ কথা বলে, তাদেরকে বলা হয় তোমরা সত্যিটা বলো এখন, তারা তখন হয়তো সত্যি বলছিল, সেটা আসে নাই মিডিয়া, আপনারা সেই একই জিনিস শুনতে পাবেন। তো 2 স্কোয়াড হচ্ছে ব্ল্যাক ক্যাট। ছাত্রলীগ যুবলীগের সেটা হচ্ছে, মনে রাখবেন যুবলীগের তখন মানে অবিসংবাদিত নেতা হচ্ছে মির্জা আজম, নানকও ছিল, বাট প্ল্যানিং এর পার্ট থেকে শুরু করে তাপসের হাতে ছিল। তাপস প্রথম থেকে এদের সাথে কথা বলছিল, শেখ ফজলুল তাপস। এবং পতিত প্রধানমন্ত্রী, তৎকালীন নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিনিসটা অবহিত করা সেই চ্যানেলে ছিল। নানকের কাজ ছিল নানক তাদেরকে বলছিল, 3টা মিটিং এসে জয়েন করছিল তাদের সাথে, যে ঠিক আছে তোমরা করো, আমরা বাইরে থেকে লোক অ্যারেঞ্জ করব। বাইরে মানে সেটা দেশের ভিতরের বাইরে হতে পারে অথবা ইন্ডিয়া থেকে, সেই জিনিসটার লিঙ্ক ছিল নানক। আর মির্জা আজমের কাজ ছিল যুবলীগদের লোকজনকে নিয়ে ভিতরে আসা সিক্রেটলি। শুনলাম যে কতগুলা মিটিং হয়েছে তার আগে, তার মধ্যে এই 4 জনের মধ্যে সবাই যে প্রত্যক্ষভাবে মিটিং ছিল তা না, 2 জন শুনেছে, বাকি 2 জন সেই মিটিং গুলাতে ছিল। কিভাবে ভিতরে
হত্যাকাণ্ডগুলা হয়, সংঘটিত হয়, সেখানে পলিটিক্যাল এর বাদেও লিঙ্কেজটা কি, কারা কারা ভিতরে আসছে, এবং সাহারা খাতুন যে ভিতরে গেছিলেন, অনেকে বলে উনি প্রচন্ড সাহস নিয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ জাস্ট ডিসকাস করার দরকার ছিল যে তোমাদের পালানোর পথটা আমরা কিভাবে করে দিব, আর কিছু না। তো সেই জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে শুনি, একটা ধারণা, বাট কেউ তখন বলতে পারে না তাদের মধ্যে থেকে যে কোথায় যদি অফিসাররা নিহত হয়ে থাকেন তাদের লাশগুলা কোথায় আছে, কেউ বলতে পারে না। তো আমরা পরবর্তী করা হয়েছে এবং কিভাবে লাশগুলাকে কত অপমানিত ভাবে তাদেরকে দাফন করা হয়েছে। আমাদের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বলেন যে আমি তো বুঝি স্বজন হারানোর বেদনা বর্ণনা কিছু, উনি কিছু বোঝেন না। ওনার একমাত্র, আপনি যদি ওনার 1991 সালে নির্বাচনের আগে স্পিচটা শুনেন, সেখানে কিন্তু বাংলাদেশের লোকজন পরিষ্কারভাবে বুঝতে পারছে যে উনি পাওয়ারে আসতে চান শুধুমাত্র তার বাবা মার হত্যাকাণ্ডের বিচার করা না, প্রতিশোধ নেওয়ার জন্য, সেটাই তার উদ্দেশ্য। তো এখন এবং পার্থক্য আছে, যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা কিন্তু 30,000 মুক্তিযোদ্ধাকে মেরে যারা জাসদ ছিল তাদেরকে মারবার দায়ে তারা শহীদ হন নাই, তারা নিরপরাধ অফিসারদেরকে সেখানে মারা হয়েছে। বিকজ পতিত শেখ হাসিনা সে চেয়েছে আর্মির উপরে তার রাগটা ঢালবার জন্য, আর্মিকে সাইজ করার জন্য এদেরকে মারতে হবে। তো আমাদের এইখানে আমরা যখন শহীদদের লাশগুলো পাইলাম তখন আমাদের সবার বুক ফেটে গেল, মানে আমরা অনেকে নিজেদেরকে ধরে রাখতে পারি নাই। দেন আসলো মিডিয়ার পার্টটা আসলো, সেখানে যে ব্যবস্থা হচ্ছে আমাদেরকে পরিষ্কারভাবে বলা হলো যে তোমরা মিডিয়া এখানে অ্যালাউড না, তোমরা মিডিয়ার সাথে কথা বলবা না। বাট দ্বিতীয় দিন থেকে আমার কাছে মনে হয়েছে যে না, মিডিয়া জিনিসটা জানা উচিত। তো আমি সিএনএন, বিবিসি, বাংলাদেশি যেই মিডিয়া ছিল তাদেরকে এবং ভারতীয় কিছু মিডিয়া যারা আসছে সবাইকে আমি যতটুকু সম্ভব বলবো, ঘটনাটা বলবার চেষ্টা করেছি। বিকজ সবারই ফোকাস ছিল যে প্রথমে আসবে দরবার হল এবং ডিজির বাসভবন, সেখানে যে নৃশংস ঘটনাগুলো সেগুলো তারা দেখবে, অফিসার্স মেসেজ যাবে। তা আমি চেষ্টা করেছি যতটুকু কাভার করে, এবং আমাদের কাছে তখন পর্যন্ত যে তথ্য ছিল সেগুলা খুব কনডেন্সড ভাবে বলবার জন্য। বাট দেখা গেল 2 দিনের মাথায় আমাকে বলা হলো যে তুমি কেন মিডিয়ার সাথে কথা বলতেছো এই জিনিসগুলা, তুমি কি জানো যে ডিজির পরিবারকে কিভাবে হত্যা করা হয়েছে? আমি বললাম যে না স্যার, আমার সামনে এটা হয় নাই, বাট যাদের সামনে হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে এবং আমার কাছে প্রমাণ আছে স্যার। তখন আমরা সেগুলোকে রেকর্ড করে রাখছিলাম আমাদের মোবাইলে। আনফরচুনেটলি সেই পার্টে পরে আসছি, সেই এভিডেন্স গুলো আমরা যার কাছে জমা দিই, সেই উনি আর্মির একজন জেনারেল, উনি সেগুলো আমাদের কাছে আর অ্যাক্সেস দেন নাই। তো মিডিয়া বন্ধ হয়ে গেল, মিডিয়ার সাথে কথা বলা যাবে না, আলাদা পিআর সেল হবে। ওকে, প্রধানমন্ত্রী এবং ওনারা দুইজনে একসাথে সেনাকুঞ্জে অফিসারদের সাথে কথা বলবেন, সেটা ছিল সম্ভবত মার্চ মাসের 1 তারিখে। বাই দেন 4টা দিন পার হয়ে গেছে। তো সেই আপনারা জানেন, আমি সেই বিস্তারিততে যাব না, যে সেখানে অফিসাররা খুব ভদ্রভাবে তাদের আবেগটা ধরে রেখেই কিন্তু প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছিল যে আপনি এটার বিচার করেন, এবং কিছু প্রশ্ন রাখছিল যার উত্তর শেখ হাসিনার কাছে ছিল না। বিকজ অ্যাপারেন্টলি তার কাছে ছিল না, বা সে তো জানে। আপনি একটা জিনিস চিন্তা করেন, বিডিআর বছর দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান জয়েন করেন সেখানে, দুইজনে একজন, উনি সেটাতে জয়েন করলেন না। তার আগে আমাদের ধারণা ছিল যে ঠিক আছে, হয়তো আওয়ামী লীগের লোকাল লেভেলের লোকজন এই বিদ্রোহের সাথে ছিল। বাট পরে আমরা যখন আমি এসএসএফ এর এক অফিসারের সাথে কথা বলি, সে আমাকে বললো স্যার এখানে 24 তারিখে দুপুরে তাপস পিএম কে রিং করে কিছু জিনিস বলে, তখন পিএম তাকে বলে যে আমি না বলে তুই যদি আবেদিন ছিল ডিজিএসএসএফ, তুই আবেদিন বললে পরে জিনিসটা আমি সিনে থাকি না। মানে উনি বলতে চাচ্ছেন যে তোমার যে ইনফরমেশনটা আমি যদি জেনারেল আবেদিনকে বলি, একটা প্রমাণ থেকে যায় যে আমি নিজে থেকে যাইতে চাই নাই সেই ডিনার, নৈশ যেটাকে আমরা বলি বড়খানা বা বিভিন্ন জিনিস বলা হয়, প্যারেডের পরের দিন
যেটা হয়। তো কি তাহলে জিনিস হয়ে থাকতে পারে? দেখা গেল জেনারেল আবেদিন রেড বুক অনুযায়ী, এসএসএফ এর রেড বুক অনুযায়ী উনি পিএম কে বললেন যে না, এখানে কিছু অসন্তোষ আছে যে কারণে গন্ডগোল হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যাবেন না। এবং এসএসএফ এর রেড বুক ফলো করে যদি কোনো কথা বলে সেটা বাংলাদেশে যে কাউকে মানতে হয়, এখন পর্যন্ত সিস্টেম এটা। তো প্রধানমন্ত্রী উনি কিন্তু ভিতরে ভিতরে খুশি, উনি যাবেন না, বিকজ উনি জানেন যে পরের দিন একটা কিছু সকালে ডিজির দরবারের সময় একটা কিছু হবে। বাট যখন আমরা ফিরে আসি, কথা হচ্ছে আমি জানি স্বজন হারানোর বেদনা। তুমি কি জানো স্বজন হারানোর বেদনা? তোমার স্বজন যারা মারা গেছে তারা 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করার কারণে দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে গেছে, তার কিছু একটা অংশ সাহস করে সেই সেনা অফিসাররা পরিবর্তন ঘটেছে। আমি কখনো নিরীহ কাউকে হত্যা করা সাপোর্ট করি না। বিডিআর বিদ্রোহের সময় যারা শহীদ হলেন তারা কোন লোককে খুন করছে? তারা কোন মুক্তিযোদ্ধা বা কোন পরিবারের কোল খালি করছে? করে নাই। তো উনি বের হয়ে আসলেন, বাট সেই যে জিদি মহিলা, সে সাথে সাথে সেনাপ্রধানকে বললেন এইটার ব্যাপারে, আমারে বেইজ্জতি করার ব্যাপারে যারা যারা আছে সবাই রিস্যাক করো, জেলে ভরো। সেনাপ্রধান তার হাতের পুতুল, সেই তাকে পাওয়ারে আনছে, বাট সে এখন হাতের পুতুল। আমরা সবসময় বলতাম যে জেনারেল মঈনু আহমেদের বদলে যদি বিএনপি সরকার জেনারেল রেজাকুল হায়দারকে পিক করতো তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হইতো, আমাদেরকে অনেক খারাপ কিছু দেখতে হতো না। যাই হোক, তো সেই মতন অফিসারদেরকে নজরে রাখা হলো যারা কথা বলেছে, আপনারা জানেন। আর আমার উপরে যেটা খড়গ আসলো তার 3 দিন পরে 5 তারিখে বৃহস্পতিবারে, আমি এতদিন আমরা এখানে আছি এক জামা কাপড়ে বলতে গেলে, আমাদেরকে বললাম যে ঠিক আছে আমি একদিনের জন্য বাসায় যাই। বিভিন্ন অফিসার বললো যে ঠিক আছে শুক্রবারটা বাসা থেকে আবার আমরা ফেরত আসি। ওকে, কিছু অফিসার পারমিশন পেলে আমি যখন এসে আমার স্বর্ণালীতে বাসার আমি 6 তালে আমি ঢুকতেও পারি নাই, একজন অফিসার সে এসে বললো যে স্যার লগ এরিয়াতে তো আপনাদের কিছু কাগজ ফিল আপ করতে হবে, যারা আপনারা তখন কোনো পারমিশন ছাড়া সেদিন বের হয়ে গেছিলেন, একটু যদি আসেন। আমি বললাম যে প্লিজ আমাকে 5 মিনিট সময় দাও, আমি একটু আমার বাচ্চাদের সাথে আর ওদের মার সাথে দেখা করে আমি এখনই আসছি। বাট আমার মাথায় একটা খটকা যে এটা কি জিনিস, আমার কারো তো জানবার কথা না যে আমি এই সময় বাসায় আসছি। তো আমি আমার ওয়াইফ নিম্মিকে বললাম যে দেখো আমি যাচ্ছি লগ এরিয়াতে, হয়তো ফেরত আসবো, বাট যদি কোনো কারণে না আসি, আমি 2 জনের কথা বললাম যে তুমি এই 2 জনকে ফোন করে বলবা যে আমাকে সব থেকে তুমি চলে যাইতে পারো না যাইতে পারো, সেফটির জন্য সেটা তোমার ব্যাপার। আমি লগ এরিয়াতে গেলাম, সেখান থেকে বের হয়ে পানিও খাওয়ার সুযোগ পাই নাই। সেখানে আমাকে বসানোর পরে সেখানে 2 জন অফিসার যারা লগ এরিয়ার না পরিষ্কার ভাবে, তারা আমার সাথে কথা বলে স্যার এই বলে টলে, স্যার কিছু জিনিস আছে তো আপনাকে তো আমরা চিনি, তো একটু ডিজিএফআই অফিসে চলেন, আমরা কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন জানলে যারা সত্যিকার ভাবে এই কাজে উস্কানিগুলো দিছে, বিদ্রোহ তারপরে অফিসারদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্য, সেটা কিছু ইনফরমেশন আমরা পেতে পারি, যে তোমরা আমাকে অ্যাকচুয়ালি ইন্টারোগেট করবা। দেন তাদের ফেস চেঞ্জ হয়ে গেল, 4-5 জন চলে আসলো, আমাকে জাস্ট সেখানে ব্লাইন্ড ফোল্ড করা সেটা করে ফেললো, যেটা আপনি চিন্তা করতে পারবেন না স্বাভাবিক অবস্থায় আর্মিতে আমরা নিজেরা একজন আরেকজনকে করি। আমি 75-এর ঘটনা শুনেছি, সেই সময় এই ধরনের কিছু হয়েছে, দেন তারপরে আমরা সেটা কল্পনাও করতে পারি না। আমি সেখানে উচ্চবাচ্য করলাম না, দেন আমাকে সেখান থেকে নিয়ে যায়, এবং দূরত্ব, আর যেহেতু আমাদের স্বর্ণালী বিল্ডিংটা ডিজিএফআই হেডকোয়ার্টার একদম পিছনে, অলমোস্ট দেয়ালে লাগানো, তা আমি বুঝতে পারলাম যে তারা আমাকে ডিজিএফআই বিল্ডিং এ নিচ্ছে, এবং আমি কোর্সে যাওয়ার সময় ডিজিএফআই ক্লিয়ারেন্স নিতে হয়, সেখানকার যে আমাকে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে আমাকে 1.5 দিন রেখে যত ধরনের টর্চার করা যায় সবকিছু করে 2টা জিনিস তারা জানতে চাইলো। এক হচ্ছে আমি মিডিয়ার সামনে কার প্ররোচনায়, সেটা কি কোনো বিরোধী দলের প্ররোচনায় বা বিএনপির প্ররোচনায় কথা বলেছি কিনা, এই ধরনের মিডিয়াকে এই ধরনের ইনফরমেশন গুলা। একটা ভিডিও ক্লিপ আছে, আমি শেয়ার করবো হয়তো, সেটা হচ্ছে যে আমি যে সেনাপ্রধানকে অফিসারদের অ্যাড্রেস করবার কথা বললাম, সেটা আমি কার প্ররোচনা করেছি, বিকজ দ্যাট ক্রিয়েটেড আ মেস। তো আমি স্বাভাবিকভাবে বলেছি আমি কারো প্ররোচনায় না, সেটা নিজ দায়িত্ববোধ থেকে করেছি, ইফ ইউ লাইক ইট অর নট, এটার জন্য আমি রেসপন্সিবল, নাথিং এলস।
তারা আমাকে ইভেন ইলেকট্রিকিউটেড করাবেন, পায়ের 2 আঙ্গুল বুড়া আঙ্গুলে ওই ইলেকট্রিক ক্লিপ বসায় শক দেওয়া, এবং সেটা কতটুকু কষ্টকর সেটার ভুক্তভোগী যারা তারা ছাড়া কেউ। সরকার এবং সেনাপ্রধানের সাথে কথা বললেন যে এই অফিসারকে আমি চিনি, এই অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং এসআইএনটিতে দুইবার করে চাকরি করেছে, যার 1400-র মতো অফিসার আছে যার তার হাতে তৈরি। তার যদি কিছু হয়, এখন জুনিয়র অফিসাররা খেপে আছে, তারা কিন্তু তোমাদের ছিঁড়ে ফেলবে যে এই অফিসারের যদি আজকে কিছু হয়। তো আমি বিশ্বাস করি অফিসারের ভাই, হয়তো অতটা আমি আশা করব না বা করতাম না, বাট এটা হয়তো তারা ভয় পেয়ে পরের দিন রাতের বেলায় আমাকে সিএমএইচে নিয়ে যায়। এটা ছিল সিএমএইচে যে নিয়ে যায়, আমি তাকে চিনি। পরবর্তীতে র্যাব 1-এর অধিনায়ক কর্নেল রাশেদ। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাকে যখন ইন্টারোগেট করা হতো, অফিসাররা যারা কথা বলছে আমি কিন্তু বুঝতে পারতাম, ব্লাইন্ড ফোল্ডে থাকা অবস্থায় গলা শুনে আমরা প্রত্যেকের গলা বুঝি, চিনি কে আমার সাথে ইন্টারোগেট করছে। 46 ব্রিগেডের একজন অফিসার প্লাস কর্নেল রাশেদের গলা আমি চিনতে পারি, বাট বাকি 2 জন কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলে যাচ্ছে, ইংলিশ করছে, এবং সেটা হচ্ছে ডডওয়ালা ইংলিশ, ইন্ডিয়ানদের ইংলিশ। তো আমি আবার সেটা কনফার্ম হওয়ার জন্য তারা যেই প্রশ্নই করুক না কেন আমি উত্তরগুলো দিচ্ছিলাম বাংলাতে, এখন তারা বাংলা বুঝে না। তো আমার উত্তরের পরে কিন্তু পরবর্তীতে সাথে আরেকটা প্রশ্ন আসতো, বাট যখনই আমি এই 2 জনকে বাংলায় উত্তর দিচ্ছি কিছুক্ষণ চুপ, মানে তারা নিজেদের মধ্যে বাকি অফিসারদের রিকোয়েস্ট করছে ট্রান্সলেশন করে দেওয়ার জন্য। তো এরা ইন্ডিয়ান অফিসার আমাকে, বাংলাদেশি একজন সামরিক বাহিনীর অফিসারকে ডিজিএফআই এর হেডকোয়ার্টারে, স্বাধীন দেশের হেডকোয়ার্টারে বসে তারা আমাকে ইন্টারোগেট করছে। সেটা আমার কাছে প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস মনে হয়েছে, যেটা আমরা কখনো চিন্তা করতে পারি না। দেন ফিরে আসি, আমাকে সিএমএইচে নিল, সেখানে ভোর রাত পর্যন্ত রাখবার পরে আমাকে একটা ডিসচার্জ সার্টিফিকেট দিল, কি আমি নাকি মানসিকভাবে এই বিডিআর এর যে ভয়ঙ্কর অবস্থা সেটা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়াতে অসুস্থ হয়ে যাই, তারা সাইকিক ওয়ার্ডে আমার ট্রিটমেন্ট শেষে আমাকে এখন রিলিজ করে দিচ্ছে। মানে তারা এই যে 2টা দিন আমি গায়েব ছিলাম সেটাকে কভার আপ করলো কিভাবে, যে আমি সেখানে, এবং আমার কাছ থেকে একটা করার নিল তারা এগ্রিমেন্ট, একটা কাগজে, যে এই ঘটনা নিয়ে আমি কখনো কিছু বলবো না। আমি বললাম কাগজে সাইন করার দরকার নেই, তোমরা আমাকে যে ভয় দেখাইছো, যে কষ্ট দিছো, আমি জিন্দেগিতে তো কারো কাছে বলার সাহসই রাখতে পারবো না। বাট ফেরত আসলাম, নিম্মিকে বললাম যে দেখো এটা হয়েছে, আমরা তো কারোর সাথে আলাপ করতে পারবো না, কি করব? বললো যে রিজাইন করো। আমি বললাম যে ঠিক আছে। তো সেটা পরবর্তী সেই জিনিস, তার পরবর্তীতে আমাকে রিজাইন না করে বরঞ্চ আমাকে অন্য একটা সংস্থায় পোস্টিং দেওয়া হয়, এবং সেখানে যার পরে যে ঘটনাগুলো আমাকে, যে এই যে জিনিসটা এখানে শুরু আমার দুর্গতির, এবং সেটা পরবর্তীতে হয়েছে। জেনারেল 46 ব্রিগেড কমান্ডারের ফোনটা পাওয়ার পর থেকে শুরু করে আমরা সেখানে যে 1 মাসের মতো ছিলাম, সেটাকে যদি একটা বার্ডস আই ভিউ দিতে বলেন, আমি বলবো এই ঘটনাটা বিডিআর এর মধ্যে কিছু সংখ্যক লোকের অসংখ্য স্তরের নেতা, যাদেরকে আমরা বলি তাপস নানক, মির্জা আজম, তারা আপনারা জানেন ওরা কি করে। এখন পর্যন্ত টিভি ভবন ওরা আগুন জ্বালায়, বলে যে বিএনপি, সবসময় একটাই কাজ। সে সাথে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও জানতো, সে জানতো লাস্ট মোমেন্টে। ধরেন যদি আপনি মনে করেন সে জানতো না, আমি আমার ধারণা নিয়ে কথা বলছি, এটা কোনো প্রুফ নাই, আচ্ছা বলেন, যে জানে আমরা আর্মিতে চাকরি করি কেন, ইউনিফর্ম পরি কেন, একটাই তো কন্ডিশন, যে যখন বিপদ হবে, এবং পৃথিবীর প্রতিটা সভ্যতে একই নিয়ম, একটা হোস্টেসকে রেস্কিউ করবার জন্য যদি 100 জনও রেস্কিউয়ার মারা যায়, সেটা দোষের না, বিকজ স্পিরিটটা হচ্ছে যাকে হোস্টেজ করা হচ্ছে তাকে উদ্ধার করতে হবে। আর এখানে এতজন হোস্টেজ শুধুমাত্র অফিসার না, তাদের পরিবার, যারা রেপড হয়েছে অনেকে, যেগুলো আমরা পরে জানতে পারি, আপনারাও হয়তো জানতে পারছেন। তো সেখানে তো স্বাভাবিকভাবেই, তাহলে আমি যে বেতন দিয়ে টাকা নিচ্ছি, একটা গাড়িতে চড়ে বেড়াচ্ছি, এখন নাকি অনেক সুবিধা দেওয়া হয়, সেগুলো নিচ্ছি কেন আমি? এই একটা দিনের জন্যই তো, অথবা যেদিন আমরা বহিঃশত্রু থেকে দেশে আক্রান্ত হবে সেই দিনের জন্য। তো কেন আমি সেখানে আমার হালাল যে কাজটা, আমার যেই জন্য আমি ট্রেনিং নিয়েছি, সেই কাজটা না করে সরকার আমাকে আটকায় রাখলো? বিকজ তাদের এনশিওর করার দরকার ছিল যে বিডিআর এর ভিতরে যেই অফিসাররা আছে তারা সবার মৃত্যু হবে, একই সাথে তারা বাকি যেই অফিসার তাদের উপর একটা দৃষ্টান্ত রাখবে, যে দেখো, মানে ইনডাইরেক্টলি জিয়ার মুচকি হাসির মতন,
যে আমার সাথে লাগতে আসলে 75-এ লাগতে আসছো, আজকে শোধ দিলাম, আমাদেরকে 2007-8-এ আমাদেরকে বিভিন্ন অপমান করছো মামলা দিয়ে, সেটার তোমাদের বেয়াদবি, এখন আর যদি সাহস করো একই পরিণতি হবে। এটাই ছিল বেসিক্যালি তাদের টার্গেট, এবং একই সাথে আর্মিকে ভেঙে দেওয়া, ইউনিট কোহেশনকে ভেঙে দেওয়া। যে মেজর সুমন, আমি অন্য প্রসঙ্গে যাব তার আগে আপনার বক্তব্য থেকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ব্ল্যাক ক্যাট, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটের বিষয়টা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এবং আপনি বলছিলেন যে মির্জা আজম কর্নেল গুলজার সাহেবকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এই দুটো বিষয়ের কি প্রামাণ্য কিছু আপনার কি পেয়েছিলেন? আচ্ছা, প্রথমে আমি শেষের প্রশ্নটাতে আসি। মির্জা আজম যে কর্নেল গুলজারের হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটা আমরা যেই 4 জনের সাথে কথা বলেছি ইন্টারোগেট করে তাদের মুখ থেকে, এবং তারা কোরাবরেট করেছে তাদের বক্তব্য, আমরা মিল খুঁজে পেয়েছি কোন জায়গায়, কোন ম্যানহোল, তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়, সেই জিনিসগুলো কিন্তু একই ধরনের বক্তব্য এসছে। আমি নিজে দেখি নাই, বাট সেটা থেকে আমরা সেই বক্তব্যটা আমি বলছি, এবং আমার বিশ্বাস আছে আপনারা যাদেরকে জেলে ভরে রাখছেন তাদের সাথে আবার যদি কথা বলা হয়, প্রশাসন কথা বলে, সত্যিটা বের হয়ে আসবে, এবং মির্জা আজমের কথাটা সেখানে আসবে। মির্জা আজম হচ্ছে সেই ধরনের লোক যে তার নারী ঘটিত অনেক কেলেঙ্কারি আছে, বাট তার উপরে বড় কথা হলো সে মনে করে তার আত্মীয় শোধ নেয়ার দায়িত্ব আল্লাহ তাকেই দিছে, উপরে আল্লাহর কোনো বিচার নাই। তার আত্মীয়কে যে র্যাব ন্যায় বিচার করেছে সেটার শোধ তাকে নিতে হবে। পসিবলি আমরা সেটা তার সাথে ঘটনা বিভিন্ন সময় সেই জিনিসগুলো বুঝি, বাট এক্সাক্ট দালিলিক বা যে প্রমাণ সেটা সেই 4 জন দিতে পারবে। আর প্রথমটাতে আসি, মানে ওই 4 জন তাদের বক্তব্যে বলেছে যে তারা মির্জা আজমকে দেখেছে। মির্জা আজম যুবলীগদের লোককে নিয়ে আলাদাভাবে ওই সমস্ত এলাকা থেকে বলেছে যে তোমরা সরে যাও, বাকি বিডিআর এর যে জন যারা সত্যিকারের বিদ্রোহী ছিল তাদেরকে সরাই। মির্জা আজম তার লোকদেরকে নিয়ে খুঁজেছে, এবং লোক যুবলীগ ছাত্রলীগের কিন্তু বাইদেন বিডিআর এর ইউনিফর্ম তারা পরে নিয়েছে, এবং তাদের হাতে বিডিআর এর অস্ত্র, এবং দ্যাট টু সাবমেশিন গান তাদের হাতে, সেগুলো নিয়ে তারা খুঁজেছে। এই জিনিসটা আমরা সেই একই বর্ণনা থেকে আসি, এবং পরে আমরা যে ভিডিও ফুটেজ গুলা দেখি তার মধ্যে কিন্তু আপনারাও খেয়াল করবেন, যদি সিসিটিভির ফুটেজ গুলা যদি সেগুলো ধ্বংস করা না হয়ে থাকে, সেগুলোতে হিন্দি কথা আছে, এবং সৈনিকরা শুনেছে হিন্দিতে কথা বলছে, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা জানি ব্ল্যাক ক্যাটরা তাদের অস্ত্রটাকে কিভাবে ধরে, আমরা যে কোনো একটা পজিশনে ধরতে পারি, বাট ব্ল্যাক ক্যাটরা কিন্তু আলাদাভাবে অস্ত্র ধরে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তার সে মরে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অস্ত্র ধরা থাকবে। তো এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে কেন লোকে উর্দুতে কথা বলছে বা হিন্দিতে কথা বলছে, এবং তারা যে অস্ত্র যেভাবে ধরে আছে সেগুলো থেকে ইজিলি তারা দুইটা পিক আপ ব্যবহার করেছে পুরা অল থ্রু ব্ল্যাক ক্যাটরা, এবং পিক আপ থেকে নামছে সাথে সাথে অস্ত্র এইভাবে ধরছে। দে আর দ্য ব্ল্যাক ক্যাটস। আপনি ব্ল্যাক ক্যাটস এর যে কোনো একটা ডকুমেন্টারি বা কিছুতে দেখবেন, দে আর দ্য ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটস, ভারতের ব্ল্যাক ক্যাটস। এবং আপনাদের ইন্টারোগেশনে তারাও এই বিষয়টা নিশ্চিত করেছে। ব্ল্যাক ক্যাটদেরকে ইন্টারোগেশন করেনি, যাদের সাথে আমরা কথা বলেছি তারা নিশ্চিত করেছে দুইটা জিনিস, একটা হচ্ছে হিন্দিতে কথা বলা, এবং যখনই এখানে পলিটিক্যাল লোকজন এসছে এই লোকজনগুলো দেখা যাচ্ছে তাদের সাথে কথা বলছে। আর আমরা এই অস্ত্র ধরা এবং কিছু কিছু অডিও যে তাদের কথাবার্তা, সেগুলো আমরা সিসিটিভির ফুটেজ থেকে আমরা সেগুলোকে ক্যাপচার করতে পেরেছি, এবং বলেছি যে অনেক সৈনিকের ক্যামেরাতে তোলা ছোট্ট রিল 30 সেকেন্ড 40 সেকেন্ড, সেগুলো আমরা কিন্তু পরে ক্যাপচার করি, যে ক্যামেরাগুলো তারা ফোনগুলো ফেলে গেছিল, তার মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো আছে যেখানে আমরা অডিওটা শুনতে পাচ্ছি কি বলছে। ওকে, আরেকটি প্রশ্ন, যে আপনাকে যখন ডিজিএফআই ইন্টারোগেট করে তখন ডিজিএফআই প্রধান কে বা কারা ইন্টারোগেট করলো, আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন কিনা? যারা আইডেন্টিফাই করেছে তাদের মধ্যে থেকে একজনকে আমি সম্পূর্ণভাবে আইডেন্টিফাই করতে পারি, কর্নেল, পরবর্তীতে কর্নেল রাশেদ 22 লং করছেন। সে এখন কোথায়? আমি জানি না আসলে সে কোথায় আছে। সে পরবর্তীতে র্যাব 1-এ ছিল। তারপরে আমি কিছু লোক, মানে আমার কিছু ভয়ঙ্কর স্মৃতি যেগুলো, সেগুলো আমি অ্যাকচুয়ালি আমার এই কম্পার্টমেন্ট থেকে আলাদা রাখতে চাই বলে আমি তাদেরকে কোনো ফলো করবার নাই। আর যেহেতু আমি প্রথম 6 বছর পালায় আসবার পরে বাংলাদেশ বা কোথাও কোনো ফোনেও কথা বলি নাই, সুতরাং আমি ট্র্যাক করতে পারি নাই কে কোথায় আছে। হয়তো আছে, আর্মিতে এখনো আছে, ব্রিগেডিয়ার জেনারেল, হয়তো মেজর জেনারেল হয়ে যেতে পারে। সে হচ্ছে মেজর জেনারেল হামিদের কোর্সম্যাট। তো
এটা ডিজিএফআই চিফ ইন্টারোগেট করলেন বা কথাবার্তা বললেন, ডিজিএফআই চিফ ইন্টারোগেট করলেন বা কথাবার্তা বললেন, একটি তদন্ত কমিটি হয়েছিল সে সময় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি হলো। আপনারা এখানে অনেক ধরনের ফর্মাল কাজ হলো, ইনফর্মাল কাজ হলো। তো আপনারা কি করলেন, মানে তদন্ত কমিটিতে আপনারা কি ফেস করলেন, তদন্ত কমিটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জাহাঙ্গীর সাহেব তো এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন। তো এটা একটু যদি বলেন যে বিচার প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ কি ছিল বা সেটি যথাযথ হয়েছে কিনা, কোথায় ঘাপলা বা কোথায় ঠিক আছে, এটা একটু বসলেন, উনি বললেন তার আগের দিনই পিএমএস পতিত হাসিনা কথা বলেছে, অফিসারদের সাথে অপমানিত হয়েছে, তো অফিসারদের ডিমান্ডের কারণে এখন এটা হয়েছে, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমরা বললাম যে স্যার, আমরা আপনাকে চিনি, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনার যথেষ্ট ভূমিকা ছিল যৌথ বাহিনীর সময়, সুতরাং আমরা মনে করি আপনি সামওয়ান স্ট্রং, আপনি সত্যিটা বের করে আনেন, আমরা আমাদের কাছে যে এভিডেন্স আছে এবং পাবো সেগুলো দিব, আমরা যে কোনো আদালতে সাক্ষী দিতে চাই। তুমি বললেন তখন যে দেখো, আমাদের একটা দায়িত্ব হচ্ছে এই এভিডেন্স গুলা নিয়ে সেটা বিচার করা, আরেকটা হচ্ছে কি এটা তো আমরা তো সুশৃঙ্খল বাহিনী, তো আমাদের এমন কোনো কিছু এভিডেন্স বাইরে প্রচার করা উচিত হবে না যেটাতে সরকার বিব্রত হতে পারে, আর সরকার বিব্রত হলে দেখো আমাদের দেশ জনগণ সবার জন্য খারাপ। উনি লম্বা একটা বক্তৃতা দিলেন, আমরা কনভিন্স হয়ে গেলাম। তো আমাদের কাছে যে আমরা যে অডিও গুলার কথা বলছিলাম, যে ভিডিও গুলা, যে বক্তব্য আমরা নিয়েছি সৈনিকদের কাছ থেকে, আমরা সমস্ত অফিসার আলাপ করলাম, সমস্ত অফিসার ছিল মেসে, প্রায় নিয়ার অ্যাবাউট 48 অফিসার্স সেখানে ছিল। আমরা এগ্রি করি এবং আমরা স্বেচ্ছায় সমস্ত এভিডেন্স এবং ঘটনার একটা প্রাথমিক বিবরণ প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে, যে যেই পয়েন্ট থেকে ঢুকেছে, শুনেছে, যার সাথে কথা বলেছে, সেগুলো আমরা দিলাম ওনার কাছে, যেটা হচ্ছে আর্মির যেই তদন্ত কমিটি তার কাছে দিলাম। এবং আমাদেরকে বলা হলো যে ওই বেসামরিক যে তদন্ত কমিটি সেটার কাছেও আলাদাভাবে কিছু দিতে হবে, বাট আমরা তো সব ওনার কাছে দিয়ে দিছি। আমরা বেসামরিক কমিটির জন্য দিলাম বিবৃতি, শুধু জবানবন্দি, সাক্ষীর জবানবন্দি, যে আমি ছিলাম 4 নাম্বার সাক্ষী রাষ্ট্রপক্ষের। তো জেনারেল জাহাঙ্গীরের কাছে দিয়ে আমরা খুবই খুশি, উনি ন্যায় বিচার করে দেখাতে পারবেন যে সেগুলো আছে, ইউ ক্যানট। এবং কিছু এভিডেন্স যেটা কোরোবরেট করে এবং যেটা শিখাই দিতে হবে এই সরকারি তদন্ত কমিটি, আপনি সেগুলা কাজল এবং আনিসুল হকের সাথে শেয়ার করেছেন, তারাও হয়তো সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে, বাট বাইনাও তারা একটা গল্প বলার সুন্দর চমৎকার গল্প, যেখানে একজনের সাথে আরেকজনের কথা মিলবে, সেই মিলানো অনুযায়ী নিরপরাধ লোকজনকে জেলে ভরা হবে এবং অপরাধীদেরকে বের করে দেওয়া হবে, ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। পুনরাবৃত্তি যেটা আপনি 2009 সালে করেছেন, সেই পুনরাবৃত্তি করে আমাদের সমস্ত অর্জনকে ব্যর্থ করে দিতে আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটাকে ব্যবহার করতে পারেন। আমার হোপ খুব বেশি নাই আসলেই, বাট আমি আশাবাদী এখনো থাকতে চাই যে প্রত্যেকেরই শুভবুদ্ধি হোক এবং আমরা বিডিআরে আমরা যেই জিনিসটা পারি নাই, আজকে আমাদের ছাত্র জনতা যেই ত্যাগ, তাদেরও তো একই অবস্থা। শেখ হাসিনা পতিত সেখানে হারানোর বেদনার সাথে এই যে হাজার হাজার ছাত্র জনতা মারা গেল, তাদের বেদনা অনেক বেশি। সেটা সে বুঝে নাই, সে বিকৃত মস্তিষ্ক মহিলা বুঝে না এবং বুঝবেও না। বাট আমাদের দায়িত্ব আছে যে আমরা যাতে সেই ভুলটা আবারও পুনরাবৃত্তি না করে সঠিক জায়গায় সঠিক লোককে বসাই, সঠিক সিদ্ধান্ত নিয়ে ন্যায় বিচারের স্বার্থে আমরা কাজ করি, সেটাই দেশের জন্য ভালো। তো মেজর সুমন, এই যে আপনি আসলে অনেকটা মানে কি বলবো, সফটলি বিষয়টা দেখছেন, কিন্তু আমি একটু অন্যভাবে দেখছি যে ধরেন 2009 সালেও আমাদের ধরেন আর্মির সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, বা আর্মি ধরেন আর্মস ইন ব্রাদার ইন আর্মস, তাই না? তাদের মধ্যে যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, অলমোস্ট সবাই সবাইকে চেনে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ক্যান্টনমেন্টে প্রত্যেকেই কাজ করে। এই যে বন্ধনটা 57 জন অফিসার হত্যা হওয়ার পরে আপনি সেটার জন্য প্রতিবাদ করায় বা সেটা যথাযথ বিহিত করার বিষয়ে প্রশ্ন তোলায় আপনাকে ডিজিএফআই নিয়ে আপনারই যারা জুনিয়র বা আপনারই সমকক্ষ যারা, তারা আপনাকে টর্চার করছে, মানে ভয়ঙ্কর টর্চার করছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই অবক্ষয়ের জায়গাটা সূচনা হলো কোত্থেকে? কারণ হাসিনা তো 2009 সালে জাস্ট ইন করার সময় কি এই ডিজিএফআই থেকে শুরু করে আর্মির ভিতরে এই পরিমাণ রড ঢুকলো? মানে এটা কি আপনি কখনো চিন্তা করেছেন বা এটাকে আপনার ভাবনায় কাজ করে? প্রথম কথা, আমরা এই জিনিসটা চিন্তা করা যে সুযোগ, সেটাও হারায় ফেলছে না, বিকজ
25 ফেব্রুয়ারি এই মর্মান্তিক ঘটনার পর অ্যাকচুয়ালি আমরা আপনি ঠিক বলেছেন, একজন আরেকজন সহকর্মী বা অফিসারকে বিশ্বাস করতে পারছিলাম না। সৈনিকরা আমাদের বিশ্বাস করতে পারছে না, আমরাও সৈনিকদেরকে ট্রাস্ট নিতে পারছি না। এমন একটা জায়গায় চলে গেছি যেটা ছিল অ্যাকচুয়ালি একটা ল্যাটেন্ট মিশন অফ আওয়ামী লীগ, যেটা তারা মুখে না বলে অ্যাকচুয়ালি তারা বড় অ্যাচিভ করেছে।